বাসর ঘরে সদ্য বিবাহিত বউয়ের সামনে দিয়ে হেঁটে গিয়ে বর যে আত্মহত্যা করতে পারে তা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতেই পারতাম না। আচ্ছা, বউ মেরে তো আত্মহত্যার নাম দিচ্ছে না? আরে না, আমাদের হিমাদ্রি এরকম মেয়েই না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের চোখের সামনে বড় হয়েছে। আজ পর্যন্ত কোনো দোষ বের করতে পারবে না কেউ আমাদের হিমাদ্রির। কিন্তু এখন তো লাগলো বিয়ের দিনেই বিধবা হয়ে গেল। তাও বাঁচা যে দুর্জয়ের বড় ভাবি ছিল তখন তা নয়, এই মেয়েকে সবাই জেলের ভাত খাওয়াতো। আসলেই মেয়েটা বাড়িতে পা ফেলতেই একটা মৃত্যু ডেকে নিয়ে আসলো। সত্যি মেয়েটা কোফা। বিয়ের পরের দিন একটা মেয়ের জন্য অবশ্যই জীবনের অনেকগুলো সুখের দিনের মধ্যে একটি দিন। এই দিনে প্রথম নিজের বাড়ি রেখে নিজের অন্য একটা বাড়িতে সকাল শুরু হয়, নতুন জীবনের সূচনা ঘটে। কত স্বপ্ন কত আশা তৈরি হয় এই দিনে। হিমাদ্রিরও ছিল, কিন্তু ওই যে অনেক ভারী একটা শব্দ, নিয়তি। এই শব্দটার কাছে সকলেই পুতুল, হিমাদ্রিও তাই। পরনে একটা রানী গোলাপি কালারের শাড়ি, যা রাতে সুন্দর করে ভাবি পরিয়ে দিয়েছিল। চুলে যখন হালকা বাতাস লাগছে তখন একটা মৃদু রজনীগন্ধার ঘ্রাণ আসছে, যা বিষাক্ত লাগছে এই মুহূর্তে হিমাদ্রির কাছে। শাড়ি আঁচলটা আরেকটু গুটিয়ে শরীরে জড়িয়ে নিল। কেমন যেন বমি বমি পাচ্ছে তার। দূরে রাখা নিজের সদ্য বিবাহিত স্বামীর লাশের দিকে আর একবার তাকালো। এখান থেকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, মানুষটা যখন গানের ট্রিগারে চাপ দিল তখন কি তার ব্যথা লাগেনি? হয়তো লাগেনি। কি এমন কষ্ট ছিল তার যে আত্মহত্যা করতে হলো? দেখেন, আপনি বাবা, আপনার হয়তো নিজের ছেলের জন্য বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তাও বলছি, যদি কেউ জানাজায় উপস্থিত হতে না চায় তাকে জোর করবেন না। কারণ ইসলামে বলা আছে আত্মহননকারীদের জানাজায় অংশগ্রহণ না করাই উত্তম। কিন্তু আপনি আমাদের শরীক, অনেক বিপদের দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাই সে কৃতজ্ঞতা বোধ থেকে আমরা সবাই জানাজায় অংশগ্রহণ করব। ধন্যবাদ আপনাদের। আমার ছেলেটা এমন কেন করলো জানেন ভাই? ঠিক গতকাল এই সময়ে আমি আমার ছেলেটাকে নিজের হাতে খিচুড়ি মেখে খাইয়েছি, আর আজকে আমার সামনে ছেলেটা লাশ হয়ে পড়ে আছে। আমি তো বাঁচতে পারবো না। আমার আব্বাটা একা কিভাবে থাকবো কবরে? কথাগুলো মিনমিনে গলায় বলল দুর্জয়ের বাবা। শরীর কাঁপছে তার। কাঁপবে না কেন? নিজের প্রাণপ্রিয় ছেলেটা যে আজকে লাশ হয়ে বাবার সামনে পড়ে আছে। কথাগুলো শুনে একবার দাড়িতে হাত বোলালো ইমাম। তার নিজের যে খারাপ লাগছে না তা নয়, কালকে সন্ধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে দুর্জয়ের বিয়ে দিয়েছে, আর আজকে দাঁড়িয়ে তার জানাজা পড়বে। ধৈর্য ধরুন ভাই, আল্লাহর উপর ভরসা রাখেন। তিনি যা করেন সবার ভালোর জন্য করেন। আর সব সময় কোরআনের সেই আয়াতের কথা মনে রাখবেন, ইন্নামা আল উসরি ইউসরা, সূরা আল ইনশিরা আয়াত 6। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো ধৈর্যের সাথে আল্লাহর কাছে নিজের সন্তানের মাগফিরাত কামনা করেন, কারণ আত্মহনন যে মহাপাপ। কাল রাত থেকে এ পর্যন্ত মিনিমাম 10 বার জ্ঞান হারিয়েছে খানবাড়ির বড় বউ মেহেলতা। কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না তাকে। যখনই জ্ঞান ফিরছে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে। বউ, নিজেকে সামলাও। বাড়ির বড় বউ তুমি। সবাইকে তুমি সামলে না রাখলে কে রাখবে বলো? আমার দুর্জয়টা কিভাবে আমার চোখের সামনে মরে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। ঠিক আমার সামনে দিয়ে নিজের মরণের পথে পা বাড়ালো। যাওয়ার আগে জানেন আমাকে কি বলে? যে ভাবি, তুমি কেন আমার মা হলে না? আমার যে সন্তানও ছিল। মাটিতে গড়িয়ে পড়ে কান্না করছে মেহেলতা, ঠিক যেমন নিজের সন্তান মারা গেলে কোনো মা আহাজারি করে। নিজের স্বামীকে দরজা দিয়ে ঢুকতে দেখে কোনো মতে উঠে তার সামনে গিয়ে দাঁড়ালো। চোখগুলো লাল হয়ে আছে বিজয়ের। পুরুষ মানুষ তাই চিৎকার করে কাঁদতে পারছে না। নিজের কলিজার টুকরো ভাইটাকে আজকে কবরে রেখে আসবে। দেখলে, আমি আবার সন্তানহারা হয়ে গেলাম। আমি তো বন্দা, তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। দেখো, তাই আল্লাহ আমার ছেলের মতো দুর্জয়কে আমার কাছ থেকে কেড়ে নিল। স্ত্রীকে বলার মতো কোনো ভাষা নেই তার। চুপ করে শুধু বুকের মধ্যে চেপে ধরল। শান্ত হও লতা, আমি পারবো না। আমার দুর্জয়, সে মারা গিয়েছে, আর এটা আমাদের মানতে হবে।
ইঞ্জেকশনটা দিয়ে দিন। বিজয়ের নির্দেশ পেয়ে পাশ থেকে নার্স একটা ইঞ্জেকশন পুশ করে দিল মেহেলতার শরীরে। এটা না করলে কাঁদতে কাঁদতেই মরেই যাবে হয়তো মেয়েটা। মা, তুমি না বললে কালকে যে আমার বিয়ে হয়েছে, তো আমাকে সব সময় নাকফুল পরে থাকতে হবে। আমি কত না করলাম, তাও পরালে, তাহলে এখন খুলে নিচ্ছ কেন? মেয়ের এই কথায় আসলে মুখ ঢেকে কান্না করে দিল সাজেদা। নিজের হাতে মেয়েকে বিধবার বেশে সাজাচ্ছে সে। এটা হয়তো পৃথিবীর কোনো মায়ের কাম্য হতে পারে না। জোর করে হিমাদ্রিকে গোসল দেওয়ালো সাজেদা। শাড়ি গয়না সব খুলে একটা সাদা শাড়ি পরালো। হাত ভর্তি টকটকে লাল মেহেদি, যা দেখে বোঝা যায় এটা একটা সদ্য বিবাহিত মেয়ের হাত। কিন্তু পরনে তার সাদা শাড়ি, যা বিধবা হওয়াকে নির্দেশ করে। এরকম হাত ভর্তি মেহেদি কিন্তু পরনে সাদা শাড়ি, তা পৃথিবীর যে কোনো মর্মান্তিক দৃশ্যকে হার মানাবে। ধরে ধরে হিমাদ্রিকে দুর্জয়ের লাশের কাছে নিয়ে গেল সবাই। শেষ দেখা দেখাতে মেয়েটা কেন জানি ঠিক মতো কাঁদছে না, হয়তো অধিক শোকে পাথর হয়ে গিয়েছে। স্বামীর লাশটা কিছু সময় অবলোকন করে গেল হিমাদ্রি। পোস্টমর্টম করা হয়েছে, একটু একটু ফুলে ফুলে গিয়েছে। তার বিশ্বাসই হলো না এটা সেই মানুষ যাকে কালকে কবুল বলেছে। আস্তে করে মাটিতে বসে পড়ল। তাকে সেভাবে কিছুটা দূরে টেনে নিল তার ভাবি। হিমাদ্রির সামনে দিয়ে তার স্বামীকে চিরতরে নিয়ে চলে যাচ্ছে সবাই। এ পৃথিবীর সব থেকে কষ্ট হলো সেই ব্যক্তির যার কাঁধে নিজের সন্তানের লাশ, নিজের আদরের ছোট ছেলের লাশ, যে তাকে একদিন নিজে কাঁধে বহন করতে হবে, তা হয়তো সে স্বপ্নেও ভেবেছিল না। মানুষের জীবন এমনি, যা সে চায় না সেটাই আগে হয় তার জীবনে। অনেক দুর্বল লাগছে। খাটিয়ারা সে ধরে রাখতে পারছে না, মনে হচ্ছে 1000 কেজি ওজনের। হঠাৎ কিছুটা হালকা অনুভব হলো তার। ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে যে মানুষটিকে দেখলো, তাকে দেখে নিজের কান্না আর ধরে রাখতে পারল না। ছোট বাচ্চাদের মতো কেঁদে দিল। এটা যে তার আর এক কলিজার টুকরো, মৃদুল। আজকে প্রায় 4 বছর পরে দেখলো। অন্য সময় হলে হয়তো কথা বলতো না, কিন্তু এখন বুকে জড়িয়ে ধরতে মন চাচ্ছে, কিন্তু নিরুপায়। তার কাঁধে আর এক ছেলের লাশ। বাবা, কেঁদো না, আমি এসেছি। আমার বাবাটা যে মরে গেল মৃদুল। নিজের বাবার মুখে এই কথাটা শুনে নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ লাগছে। তারপর বাবাকে সামলে কালেমা উচ্চারণ করতে করতে নিজের ভাইকে কবরে রাখতে চলল সে। এত কিছুর পরেও প্রশ্ন আসে, সে মা কই, যার সন্তানকে কবরে রেখে আসছে সবাই? সে আছে, কিন্তু অসার। সে মাটা জানতে পারল না তার অতি আদরের সন্তানকে সবাই শেষ বিদায় দিচ্ছে। একজন সদ্য বিধবা হওয়া নারী, যার স্বামী প্রয়াত হয়েছে কিছুক্ষণ আগে, তার স্বামীর বড় ভাইয়ের কোলে মাথা দিয়ে ঘুমানোটা আপাতত দৃষ্টিতে সবার খারাপ লাগলেও তা এই দুই পরিবারে কেউ তা আমলে নিচ্ছে না। হিমাদ্রির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মৃদুল, আর হিমাদ্রি পরম শান্তিতে ঘুমাচ্ছে। কিন্তু সে যে মৃদুলের কোলে মাথা দিয়ে আছে তা জানে না। মৃদুলের বড় অদ্ভুত লাগছে ব্যাপারটা। আসলে সময় প্রবাহমান একটা নদীর মতো, কোন দিক দিয়ে যায় তা বোঝাই যায় না। এই তো মনে হয় সেদিনের কথা, যেদিন ছোট্ট হিমাদ্রিকে জোর করে নিজের বাসায় নিয়ে এসেছিল মৃদুল। মৃদুলের দাদার আমল থেকে তারা এই এলাকায় থাকে। দুটো জেনারেশন গিয়ে এটা তাদের 3rd জেনারেশন। সে হিসেবে এলাকায় তারা যথেষ্ট প্রভাবশালী, কারণ তাদের অনেকগুলো ধানের মিল ও সারের কারখানা রয়েছে। মূলত এটা একটা মফস্বল শহর। মৃদুলের যখন 5 বছর, একদিন সে বাড়ির বাইরে তার বন্ধুদের সাথে খেলা করছিল। খেলা চলাকালীন সময় তার সমবয়সের একটা ছেলে সেখানে উপস্থিত হয়। কোলে তার খুব সুন্দর একটা 1 বছরের শিশু। বাচ্চাটাকে দেখা মাত্রই মৃদুল দৌড়ে তার সামনে যায়। এই পুতুলটা তোমার? এটাকে একটু কোলে দিবে আমাকে, আমি দেখব। না, এটা পুতুল না, ও আমার বোন, আমি দিব না। দাও না, কি হবে, আমি তোমাকে অনেকগুলো রসগোল্লা খাওয়াবো। আমি দিব না, এটা আমার বোন। মৃদুল ছোটবেলা থেকে অনেকটা একরোখা মনোভাবের ছিল। কোনো কিছু যদি তার পছন্দ হয় তো তার সেটা নিতেই হবে, পারলে কেড়ে নিতেও কুণ্ঠাবোধ করে না। এখনও হলো তাই। জোর করে আহনাফের কোল থেকে ছোট্ট হিমাদ্রিকে কেড়ে নিয়ে এক দৌড় দিয়ে নিজের বাড়িতে এসে পড়ল। বাগানে বসে তখন মৃদুলের মা বিজয়কে পড়াশোনা করাচ্ছিল। হুট করে মৃদুল একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে তার সামনে উপস্থিত হলো। অনেকটা হকচকিয়ে গেল সে। এটা কার বাচ্চা নিয়ে এসেছিস মৃদু? দেখো মা, কি সুন্দর পরিমতো পুতুল।
জানো মা, এটা না নড়াচড়া করে আর খুব নরম তুলতুলে, একবার ধরে দেখো। জানো তো, ওই ছেলেটা দিতে চাচ্ছিল না, এই পুতুলটা কেড়ে নিয়ে এসেছি। নিজের 5 বছরের ছেলের মুখে এমন কথা শুনে বোকা বনে গেল মৃদুলের মা। কিছু বলতে যাবে এমন সময় বাড়িতে বেশ হট্টগোল শোনা গেল। একটা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে চেঁচামেচি করতে করতে ঢুকছে। তার সাথে আরও অনেক মানুষ আছে। সাথে আসা বাচ্চাটা কেঁদে চলেছে। মৃদুলের মার বুঝতে বাকি রইল না এরা কারা। অনেক বোঝানোর পরে হিমাদ্রির মা ব্যাপারটা বুঝতে পারল। বেশ একটা হুল্লোড় পড়ে গিয়েছিল। আমার ছেলে তো ছোট, তাই বুঝেনি। বুঝতে পেরেছি ভাবি। দেখি বাবু, আমার মেয়েকে দাও তো। না, আমি দিব না। এটা আমার ছোট্ট পরিপুতুল, এটা আমার। না, এটা আমার বোন, দেও বলেছি। হিমাদ্রির ভাই আহনাফ জোর করে হিমাদ্রিকে নিতে গেলে চিৎকার করে কেঁদে ওঠে মৃদুল। কোনোভাবে সে হিমাদ্রিকে দিবে না। আচ্ছা বাবু, দিতে হবে না, কিন্তু একটু পরে দিয়ে দিও। হিমাদ্রি তো তোমার বোনের মতো। বোন কথাটা শুনে আরও কান্না করে দিল মৃদুল। ছোট্ট হিমাদ্রি তার ডাগর ডাগর চোখ দিয়ে অবাক হয়ে তা দেখতে লাগলো। এটা আমার বোন না, পরি পুতুল। হেসে দিল হিমাদ্রির মা। আচ্ছা, তোমার পুতুল এখন রাখো, কিন্তু একটু পরে দিয়ে দিও। আর যখন মন চাবে তখন গিয়ে দেখে আসবে। নাক টানতে টানতে মৃদুল জবাব দিল, সত্যি তো? সত্যি। কথাটা শুনে অনেক খুশি হলো মৃদুল। হিমাদ্রিকে বুকে জড়িয়ে নিল। 1 বছরে হিমাদ্রি কি বুঝলো কে জানে। তার ছোট ছোট হাত দিয়ে সে মৃদুলকে জড়িয়ে ধরল। ঘটনাগুলো অতীত, কিন্তু তা আজও কতটা দৃশ্যমান এবং সতেজ। এগুলো মনে করলে মনটা যেন প্রশান্তিতে ভরে যায়। হিমাদ্রি এখনও ঘুমাচ্ছে। ওর মুখের দিকে তাকিয়ে আরেকবার আঙ্গুল চালিয়ে দিল মৃদুল হিমাদ্রির চুলের গভীরে। বাইরে থেকে বেশ জোরে জোরে চিৎকার করে কান্না করার শব্দ ভেসে আসছে। প্রথম মৃদুল মনে করেছিল মেহলতা কান্না করছে, কিন্তু পরে বুঝতে পারল এটা একটা অপরিচিত গলার স্বর। এ আঁকি, কে কান্না করে রে? বলতে পারলাম না মৃদ ভাইয়া, দাঁড়াও দেখে আসছি। আঁকি মূলত মৃদের মামাতো বোন। তাদের এখান থেকে পড়ালেখা করে। একটু পরে আঁকি হন্তদন্ত হয়ে মৃদুলের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে রে আঁকি? মৃদ ভাইয়া, দেখে যাও বাইরে কি হচ্ছে। কথাটা শুনে চিন্তায় পড়ে গেল মৃদুল। আস্তে করে হিমাদ্রির মাথাটা সোফায় বালিশের উপর রেখে বাইরে গেল ঘটনাটা কি বুঝতে। একটা 19-20 বছরের মেয়ে মাটিতে পড়ে কান্না করছে আর প্রলাপ বকছে। মেয়েটা বেশি সম্ভব পোয়াতি। পাশে একটা বৃদ্ধ মহিলা বসে মেয়েটাকে সামলাচ্ছে। দুজনের পরনে জীর্ণ শীর্ণ কাপড়। তাদের দিকে একবার দেখে মৃদুল এগিয়ে গেল তার বাবার কাছে। বাবা, কি হয়েছে? আর ইনি কে? জানি না তো মৃদ। বাবার কাছ থেকে কোনো জবাব না পেয়ে এগিয়ে গেল সে মেয়ের কাছে। মেয়েটার সামনে বসে পড়ল মৃদুল। তুমি কে? আর কান্না করছো কেন? মৃদুলের প্রশ্ন শুনে মেয়েটা মৃদুলের মুখের দিকে তাকালো। আপনি মৃদ ভাইয়া না? তুমি কে? আমি দুর্জয়ের বউ। কথাটা শুনে সেখানে প্রত্যেকটা মানুষ হতবিবল হয়ে গেল। নিজেকে কিছুটা ধাতস্থ করে নিল মৃদুল। তুমি যা বলছো তো ভেবে বলছো? আমার কাছে প্রমাণ আছে, বলে কতগুলো ছবি সহ কাবিননামা এগিয়ে দিল পাশের মহিলাটি। সব পরীক্ষা করে বুঝতে পারলো যে মেয়েটা সত্যি কথা বলছে। আচ্ছা, সব কথা পরে হবে, আগে তুমি ওঠো। না, আমি কোথাও যাব না। আমার দুর্জয়কে এনে দেন। আমার সন্তানের বাবাও। আমার মতো যে আমার বাচ্চাটাও এতিম হয়ে গেল। তুমি এতিম? হ্যাঁ, তার জন্যই তো সব সমস্যা। মানে বুঝলাম না। আমার আর দুর্জয়ের 2 বছরের ভালোবাসা ছিল। আমি মূলত একটা অনাথালয়ে থাকি। গত 5 মাস আগে আমরা বিয়ে করি, কিন্তু ও আপনাদের কাউকে বলতে পারছিল না, কারণ আমার কোনো পরিচয় নেই। কালকে ওর বিয়ে ছিল। ও তো কালকে অন্য কারোর সাথে কবুল বলার সময় মরে গিয়েছে। আমার সাথে কালকে শেষ কথা বলেছে। শুধু এটুকুই বলেছে বাবুকে দেখে রেখো। আর আজকে ওর মরার খবর এসেছে। বলে আবার কান্নায় ফেটে পড়ল মেয়েটি। কারো বুঝতে বাকি রইল না দুর্জয় কেন আত্মহত্যা করেছে। তার মানে আমার জন্য মরেছে সে। আমি খুনি তার। পিছন থেকে এই কথাগুলো শুনে মৃদুল ঘাড় ঘুরিয়ে দেখে হিমাদ্রি দাঁড়িয়ে আছে। প্রায় দৌড়ে হিমাদ্রির কাছে যায় মৃদুল। না, তুই খুন করবি কেন রে হিম? দুর্জয় আত্মহত্যা করেছে। না মৃদ, আমার জন্য মরেছে। আমি মেরেছি তাকে, বলে চিৎকার করে উঠল হিমাদ্রি। এত সময় পর মনে হয়
ভিতরে দলা পাকিয়ে থাকা কষ্টগুলো উপচে বের হয়ে আসছে। না হিম, তুই কিছু করিসনি, তুই তো আর কিছু জানতি না। মৃদুলের বুকের দিকে শার্ট খামছে ধরল হিমাদ্রি। মৃদ, আমি কেন তার সাথে এ বিষয়ে কথা বললাম না? একবার কি জিজ্ঞেস করতে পারলাম না যে সে বিয়েতে রাজি কিনা? তাহলে তো আর এত কিছু হতো না। আর কিছু বলতে পারল না হিমাদ্রি। ব্রেনে এত চাপ সহ্য করতে পারল না। মৃদুলের বুকে ঢলে পড়ল। হিমাদ্রির বাবা একটা ছোটোখাটো ব্যবসায়ী, হয়তো অডেল টাকা পয়সা নেই, কিন্তু পরিবারের সুখ আছে। 3 ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে আছে সে। কিন্তু তার অতি আদরের মেয়েটা বিয়ের দিনে বিধবা হয়ে গেল। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। 2 দিন ধরে কিছুই খাচ্ছে না আপনি হিমের বাবা, একটু তো খেয়ে নেন। আমার হিমের জীবনটা তো শেষ হয়ে গেল। হিমের মা। স্বামীর মুখে এমন কথা শুনে কান্না করে দিল হিমাদ্রির মা। জানি না আমার মেয়েটার কি হবে, কিন্তু মৃদ এসে পড়েছে আর কোনো চিন্তা নেই। আমার হিমের কোনো খারাপ হতে দিবে না মৃদ। জানি গো হিমের মা। আমার মেয়েটা খেয়েছে? হ্যাঁ খেয়েছে, মৃদ খাইয়ে দিয়েছে। এখন আপনি একটু খেয়ে নেন বলে প্লেটে খাবার বেড়ে দিল। মুখের সামনে ভাতের একটা গ্রাস তুলে নিল হিমাদ্রির বাবা, কিন্তু খেতে পারল না। ভাতটুকু প্লেটে রেখে ফতুয়ার হাতাতে চোখগুলো মুছে নিল। সব বাবার কাছে তার মেয়ে রাজকন্যা হয় না, এটা যেমন ঠিক, তেমনি কিছু বাবা আছে যাদের কাছে তার মেয়ে মুক্তার মতো দামি। পানের খিলি মুখে দিয়ে হিমাদ্রির বড় ফুপু তার ভাইয়ের সামনে বসলো। এত ঢং কিসের আমি বুঝতে পারলাম না। মেয়ের জামাই মরেছে তো কি হয়েছে, মেয়ে তো বেঁচে আছে তাই না? এখন ভালো পাত্র থেকে বিয়ে দিয়ে দে। বুবু, তুমি যা বলছো ভেবে বলছো তো? মুখটা ঝামটা দিয়ে উঠল মহিলা। তুই যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আমি বলি কি, হিমাদ্রির সাথে আমার বড় ছেলের বিয়ে করিয়ে দে। যদিও ওর বয়স বেশি, তাও কি আমার ছেলে লাখে একটা। বুবু, তুমি এগুলো কি বলো? আমি ঠিক বলছি হিম, এখনও একদম ঠিক আছে, একেবারে আন করা, আমার ছেলের সাথে জমবে ভালো বলে অট্টহাসিতে ফেটে পড়ল মহিলা। হাসি শেষ হলে বাড়ির বাইরে যাওয়ার পথ ওটা যেতে পারেন। ভদ্রতা বলতে কিছু শিখিসনি তাই না আহনাফ? অনেক শিখেছি, কিন্তু তোমার মতো মানুষদের সাথে ভদ্রতা আসে না। বেয়াদব কোথাকার। আমি না আপনি। আমার বোন কোনো পণ্য না যে আপনার ওই নেশাখোর ছেলের কাছে দিতে হবে। দেখলি তোর ছেলে কত বেয়াদব। ও ঠিক বলেছে বুবু। হ্যাঁ তাই তো বলবে। দেখলাম তো কত ভালো পাত্রের সাথে বিয়ে দিয়েছিলি। আর কে বলবে ওই ছেলে হয়তো বিয়ের আগে তোর বোনের সাথেও থেকেছে। চুপ। আপনার মতো অভদ্র মহিলা যেন আর না আসে বাড়িতে। লাগবে না এরকম বাজে মেন্টালিটির আত্মীয় আমাদের। ফিরে এসে যেন আপনাকে বাড়িতে না দেখি। কথাগুলো রাগে গজরাতে গজরাতে বাড়ি থেকে বের হয়ে গেল আহনাফ। আহনাফের যখনই রাগ ওঠে তখন সে হিমাদ্রির কাছে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকে বুকে একটা মোচড় দিয়ে উঠল আহনাফের। সৃষ্টি। হ্যাঁ, দুর্জয় আর এক বইয়ের নাম সৃষ্টি। মেয়েটাকে চিনে আহনাফ। চিনবে না কেন? তার ভালোবাসা যে সে 8 মাস আগে এক মধুর বিকেলে দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। পরে অনেকবার প্রেমের প্রস্তাব দিলেও আহনাফকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বারবার প্রত্যাখ্যান করার কারণে অনেকটা রাগ করে আহনাফ 3 মাস কোনো খবর নেয়নি। 3 মাস পরে কালকে দেখেছে, তাও আবার নিজের বোনের সতীন রূপে। সত্যি জীবনটা বড় নিষ্ঠুর। মেহলতা সৃষ্টিকে খাইয়ে দিচ্ছে। খাবার মুখে দিয়ে আহনাফের দিকে নজর গেল সৃষ্টির। একবার দেখে মুখ ঘুরিয়ে নিল সৃষ্টি। দৃশ্যটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে হিমাদ্রির রুমের দিকে এগিয়ে চলল আহনাফ। বাচ্চাটাকে কিন্তু সবাই অবৈধ বলবে মেহলতা, একবার ভেবে দেখেছো কি? না বাবা, বলবে না, কারণ দুর্জয় আর সৃষ্টি বিবাহিত ছিল, তো অবৈধ হওয়ার প্রশ্ন ওঠে না। কথাটা শুনে তসবিটা পাশে রাখলো ইমাম সাহেব। মেহলতা, তুমি ভুল ভেবেছ। দুর্জয় আর সৃষ্টির বিয়েটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না, কিন্তু ওরা তো কবুল সাক্ষী সব মেনে বিয়ে করেছে। তোমাকে একটা হাদিস বলি মেহলতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো নারী তার অভিভাবক অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। হাদিসটি তিরমিজি 1021 এবং অন্যান্য হাদিস গ্রন্থ থেকে সংকলিত। কিন্তু ইমাম চাচা সৃষ্টি একটা এতিম, ওর কোনো অভিভাবক নেই, কিন্তু দুর্জয় তো আছে।
ওয়ালিমা ছাড়া কোনো বিয়ে জায়েজ না। হয়তো ওদের বিয়ে জায়েজ না বাবা, কিন্তু এখানে একটা ছোট বাচ্চার বাঁচা মরা ঝুলে আছে। আপনি কি চান দুর্জয় শেষ চিহ্ন সারা জীবন মানুষের চৌকাটে চৌকাটে লাথি খেয়ে বেড়াক? একটা নিঃশ্বাস বেরিয়ে আসলো দুর্জয়ের বাবার বুক চিরে। এখন কি করতে বলো তুমি মেহলতা? বাবা, আমি আজ থেকে 15 বছর আগে এ বাড়িতে বউ হয়ে এসেছি। মৃদুল দুর্জয় তখন ছোট ছিল, কোনোদিন মা হতে পারিনি, কিন্তু ওদের সন্তানের মতো মানুষ করেছি। সে বিনিময়ে একটা জিনিস চাই, শুধু বাচ্চাটাকে এই বংশের মর্যাদাটুকু দেন। সেটা দিতে হবে মেহলতা। আমরা সমাজে বাস করি, হয়তো সমাজের চোখে নিচু হব আমরা, কিন্তু মাঝে মাঝে কিছু কাজ সমাজের ঊর্ধ্বে গিয়ে করতে হয়, যাতে সকলের কল্যাণ নিহিত। তুই কোনোদিন বড় হবি না হিম, তাই না? আর কত বড় হতে হবে বলো মৃত? অনেক তো বড় হলাম। দেখো, বড় হতে হতে আজ আমি বিধবা। ঠাটি একটা চর মারব তোকে হিম। তোমার এই স্বভাব কোনোদিন যাবে না, তাই না মৃত? ছোটবেলায় কত মারতে আমাকে, দেখো মারের দাগগুলো এখনও আমার শরীরে আছে। বেশ করেছি, তোর এই বেশি বোঝাটার জন্য তুই মার খাস। নিজে খুব ভালো। ভালোই তো, আমার মতো ভালো মানুষ আর কোথাও পাবি নাকি? আহারে, ওই যে ঠিক বললে, বলে আহারে। হিম রে, একটু তো স্বাভাবিক হও। 3 দিন তো হয়ে গেল প্রায়। আমি স্বাভাবিক রয়েছি মৃদ? মোটেও না। আমার পুতুলটা কখনো এমন ছিল না তো। তোমার পুতুলটা পাল্টে গিয়েছে মৃদ। 4 বছর কম সময় না। খোঁটা দিচ্ছিস হয়তো। আর কিছু বলতে যাবে মৃদুল, তার আগে দরজায় একটা শব্দ হলো। আসতে পারি? মৃদুল কিছু বলার আগেই হিমাদ্রি জবাব দিল, এসো সৃষ্টি, ভিতরে এসো। অনেকটা দ্বিধায় পড়ে সৃষ্টির রুমের ভিতরে প্রবেশ করলো। রুমে ঢুকে অনেকটা কাছুমুছু হয়ে হিমাদ্রির সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। বসতে পারো সৃষ্টি, এটা তোমারও রুম। কথাটা শুনে অনেকটা অবাক হয়ে গেল সৃষ্টি। কিন্তু এটা তো আপনার রুম। না, এটা দুর্জয়ের রুম, সে হিসেবে এটা তোমারও রুম। ও, বলে কপালে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিল সৃষ্টি। মৃদুল খেয়াল করলো হালকা পাতলা গড়নের মেয়ে সৃষ্টি। গায়ের রংটা শ্যামলা, কিন্তু সুন্দর আছে। একটু কনফিউজড হয়ে মৃদুল জিজ্ঞেস করলো, তোমার বয়স কত সৃষ্টি? 18 হয়েছে। চমকে উঠল হিমাদ্রি। তাহলে তুমি তো আমার ছোট। ম্যাডাম। আমাকে ম্যাডাম বলবে না সৃষ্টি, আপু বলতে পারো। আর নিজেকে এত ছোট ভেবো না, তুমিও এ বাড়ির বউ, তো নিজেকে আগে একটা দাম দিবে। সৃষ্টি মাথা নাড়ল, কিছু একটা বলতে চাচ্ছে, বড্ড উসখুস করছে মেয়েটা। মৃদুল ব্যাপারটা বুঝতে পারলো। কিছু বলবে সৃষ্টি? তো বলে ফেলো। আমার বাবুটাকে নিজের নাম দিবেন আপু। কেন আমি নিজের নাম কেন দেব? দেন না আপু। তা নয় সবাই বাবুকে অবৈধ বলবে, ঠিক আমার মতো। কথাটা বলতে গিয়ে কেঁদে দিল সৃষ্টি। হয়তো জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছে। হিমাদ্রি একটু সৃষ্টির কাছে এগিয়ে গেল, ওর 2 হাত নিজের মধ্যে নিল। কেউ বলবে না সৃষ্টি, বাবা সব ব্যবস্থা করে দিবে। তোমার আর দুর্জয় নামে বড় হবে। সত্যি? সত্যি তো। হেসে দিল সৃষ্টি। হিমাদ্রি খেয়াল করলো মেয়েটার খুশি হতে আহামরি কারণ লাগে না, একটুতেই খুশি হয়ে যায়। এজন্য হয়তো দুর্জয় এত ভালোবেসেছিল। হিম, আমি একটু আসছি। মৃদুলের যাওয়ার পথে হিমাদ্রি ও সৃষ্টি উভয়ে কিছুক্ষণ তাকিয়েছিল। খেয়েছো সৃষ্টি? ভাবি খাইয়ে দিয়েছে। ভাবি হয়তো ভালো, হয়তো সৃষ্টি, কিন্তু কেউ মন্দের ঊর্ধ্বে না। ভালো মন্দ মিলিয়ে তৈরি হয় মানুষ। যেমন তুমি আজকে ভাবিকে ভালো বলবে, হয়তো কিছুদিন পরে কোনো ব্যবহারে খারাপ লাগবে, তখন তাকে ভালো বলতে কুণ্ঠাবোধ করবে। আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন, কিন্তু আমি পারি না। তাও দুর্জয় কেন আমাকে ভালোবাসতে গেল? সুন্দর কথার প্রেমে কেউ পড়ে না সৃষ্টি, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। আপু, আপনি হুমায়ুন আহমেদের সেই কথাটা শুনেছেন? মানুষ জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করে। তেমনি দুর্জয় তোমাকে রেখে আমার মতো মেয়েকে ভালোবেসেছে। নিজেকে এত ছোট ভাবতে নেই সৃষ্টি। হিম, দেখো কাকে নিয়ে এসেছি। হিমাদ্রি সৃষ্টি উভয় দরজার দিকে তাকালো। মৃদুল দাঁড়িয়ে আছে, তার পাশে একটা মেয়ে, যার কোলে ছোট্ট একটা মেয়ে বাবু। হাসি মাখা মুখে রুমে প্রবেশ করলো মৃদুল। হিম ও রোদেশি, আমার স্ত্রী। আর এই যে এই ছোট্ট পুতুলটা হচ্ছে মাদিহা, আমার মেয়ে। হাতে থাকা সিগারেট ফিল্টারটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেললো আহানাব। এত টেনশন করিস না আহানাব, সব ঠিক হবে। বা হবে, একে তো হিমের টেনশন, তার উপরেই সৃষ্টির শখ। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আরে দোস্ত, মাথা শান্ত রাখ।
আর সৃষ্টি গেছে তো কি হয়েছে, আর অনেক আছে, এরকম কত আসে যায়। তোদের মতো তো আমার প্রেম সস্তা না। ওই তোদের না সৃষ্টির উপর নজর রাখতে বলেছিলাম, তোরা থাকতে দুর্জয় ওর কাছে কিভাবে যেতে পারলো। আসলে হয়েছে কি, থাক, আপনাদের মহান বাণী আর দিতে হবে না। আর কোনোদিন টাকা চেয়ে আমার কাছে আসিস, তখন দেখবি। আরেকটা সিগারেট টানতে টানতে চলে গেল আহনাব। দূর কয়টা টাকা দেয় দেখে গোলাম পেয়ে নিয়েছে আমাদের। বোনকে ছাড়া কোনোদিনও দূরে থাকেনি আহনাব, তাই তো যখন মন চায় তখন ছুটে যায় হিমাদ্রির কাছে। আরও সুবিধা আছে কারণ পাশাপাশি বাড়ি, তাই হিমাদ্রির রুমে প্রবেশ করার আগে হাতে থাকা সিগারেটটা শেষ করে নিল আহনাব। রুমে ঢুকে দেখে বিছানার কেউ শুয়ে আছে। একটু কাছে গিয়ে সেখানে কে শুয়ে আছে তা উপলব্ধি করতে পেরে দাঁড়িয়ে গেল আহনাব। এই যে সৃষ্টি ঘুমিয়ে আছে। কত আশা ছিল সৃষ্টিকে ঘুমন্ত অবস্থায় দেখবে, সে আশাটা পূরণ হলো, কিন্তু তা অন্যভাবে। ভাইয়া, ওকে ডাকিস না, ঘুমাচ্ছে, ঘুমাতে দে। পিছন ফিরে আহনাব দেখে হিমাদ্রি দাঁড়িয়ে আছে, কোলে একদম পুতুলের মতো একটা বাচ্চা। বাচ্চাটা কার রহিম? মৃদের। সুন্দর না অনেক? মৃদের, দে তো একটু কোলে নেই। অনেক সুন্দর তো হয়েছে। ওর বউ এসেছে নাকি? একটু আগে এসেছে। এখন এই বাবু নিয়ে বাসায় চলে যাব। আর দিব না, ঠিক যেমন মৃদ করেছিল। খালি ঝগড়ার কথা, তাই না ভাইয়া? অবশ্যই, মৃদ আমার চিরশত্রু। তাই তো, একে অন্যের বিপদে ঝাঁপিয়ে, ঠিক টম অ্যান্ড জেরির মতো। মোটেও না। আচ্ছা, কথা বলে না? না, কিন্তু কয়দিন পরে ঠিকই বলবে। তখন তোকে চাচ্চু বলতে বলতে পাগল করে দিবে। আবার একজন আসছে যে তোকে মামা মামা করবে। মানে কে বলবে? কেন, সৃষ্টির বাবু? কথাটা শুনে তাড়াতাড়ি মাদিহাকে হিমাদ্রি কোলে দিয়ে দিল আহনাব। কোনো মামা বলবে না, আমি কারো মামা না। দেখ ভাই, ওদের কেউ নেই সেখানে। যদি আমরা ওদের সাথে এমন করি তো কিভাবে চলবে বল? আমার বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সৃষ্টির বাবু আমাকে মামা বলবে না কেন? জানি না, কিন্তু বলবে না সেটা জানি শুধু। ইস, আসছে আমার মামা বলতে, যত সব আজাইরা। ধপধপ করে পা ফেলে বেরিয়ে গেল আহনাব। আজব তো, মামা বললে কি হবে? কিছুই তো বুঝলাম না। তুমি বুঝেছো মাদিহা? ছোট্ট বাচ্চাটা কি বুঝলো কে জানে। কিছুক্ষণ অবাক হয়ে হিমাদ্রির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে একটা ভুবন বুলানো হাসি দিল, যা দেখে হিমাদ্রি সব কষ্ট দূর হয়ে গেল। রোদেশির মেজাজটা চরম খারাপ হয়ে আছে মৃদুলের ওপর। সেই কখন থেকে মাদিহা হিমাদ্রির কাছে রয়েছে, অথচ মৃদুলে কোনো হেলদুল নেই। চরম মেজাজ খারাপ করে মৃদুলকে জিজ্ঞেস করলো রোদেশি, বাবুকে নিয়ে আসছো না কেন? সে কখন থেকে ওই মেয়েটার কাছে রয়েছে। ওর নাম হিমাদ্রি। হিমাদ্রি না বললেও হিম বলে ডেকো। তা ওই মেয়ে করবে না? আর মাদিয়া জলে পড়ে না যে এত বারবার বলতে হবে এ কথা? আমি এত জানি না, আমার বাবুকে এনে দাও। একটু ওয়েট করতে পারলি না পাগলি? আর আমার মা যে 4 বছর অপেক্ষা করেছে। না, পারি না। বাবুকে এনে দাও। পারবো না। আর থাক না কিছুক্ষণ হিমের কাছে, তুই বরং আমার কাছে থাক। তুমি সব সময় শুধু হিম হিম করো কেন? কারণ ওটা আমার পুতুল, তাই। না, বাবুকে এনে দাও। উফ, পাগলি, এত বেশি কথা বলিস কেন? আসো, আমার বুকে আসো, সুখ দুঃখের কথা বলি আমরা। মৃদুলের বুকে মাথা রাখলো রোদেশি। আমাকে একদম তুই তুই করবে না, আমার ভালো লাগে না। 100 বার বলবো, 1000 বার বলবো, তুই তুই তুই, কিন্তু এখানে তো মাত্র 3 বার। চুপ, খালি লজিক খুঁজে কথায়। এখন চুপ করে বুকে মাথা দিয়ে ঘুমা। এমনিও রাতে বাবুর জন্য ঘুমাতে পারিস না। রোদেশির মাথাটা মৃদুল নিজের বুকে চেপে রাখলো, আর রোদেশি বুকে মাথা দিয়ে চোখ বুজে রাখলো। সন্তান তো মা বাবার অংশ হয়, তাদের সংকেত বহন করে, কিন্তু মাদিহা নাম শুনে মনে হয় সে যেন হিমাদ্রি আর মৃদুলেরই অংশ। কথাটা মনে হতেই যেন শরীরটা হিম হয়ে গেল রোদেশির। তোর স্বভাব কোনোদিনও বদলাবে না, তাই না হিম? সে আগের মতো পুকুর পাড়ে বসে আছিস, তাও এত রাতের বেলা। কথাগুলো শুনে পিছন ফিরে মৃদুলকে দেখে একটা মলিন হাসি হাসলো হিমাদ্রি। তুমি এত রাতে এখানে কি করো মৃদ? তোকে খুঁজতে এসেছিলাম, পাশে বসতে পারি? তুমি আবার অনুমতি নেওয়া শিখলে কবে থেকে? এই যে এখন থেকে। ও, মাদিহা ঘুমিয়েছে? হ্যাঁ, আজকে এত তাড়াতাড়ি ঘুমালো কিভাবে? এমনি রাতে অনেক জ্বালায়, বাচ্চা তো তাই। ঠিক তোর মতো হয়েছে মাদিহা। কীরকম? তুইও ছোটোবেলায় এমন ছিলে। আমার ছোটোবেলা মনে আছে তো? আমাকে দেওয়া প্রমিস কেন মনে নেই তোমার? ঠোঁটের কোনায় সিগারেট রেখে মৃদুল জবাব দিল, কোনটা? না, কোনোটা। বলবি তো, তাই না? আচ্ছা, বাদ দাও। মার সাথে দেখা করেছো? জোরে একটা নিঃশ্বাস নিল মৃদুল। করেছি। জানিস, মা হয়তো আন্দাজ করতে পারছে যে কিছু হয়েছে। মানুষটা খুব কষ্ট পেয়েছে। খুব কি দরকার ছিল তাদের অমতে বিয়ে করা?
তাদেরও বিষয়টা বোঝা উচিত। ওর বাবা ঘুষখোর পুলিশ, তাতে ওর দোষ কী? কারোর দোষ গুণ বিচার করতে পারবো না আমি, কিন্তু এটা বলবো তুমি যদি এভাবে অনুমতি ছাড়া বিয়ে না করতে তাহলে সব ঠিক থাকতো, হয়তো দুর্জয় বেঁচে থাকতো, জানি না। কিন্তু আমিও আমার ভালোবাসাটাকে আপন করে চেয়েছি, এতে দোষের নেই। কিন্তু তোমার ভালোবাসাটা ঝরা কদমের মতো কাজ করেছে। হয়তো, হয়তো না, এটা সত্যি। পানি থেকে পা উঠিয়ে হিমাদ্রি উঠে দাঁড়ালো। যেতে যেতে শুধু এটুকুই বলল, সিগারেট খেয়ে কেন নিজের ঠোঁট পোড়াচ্ছ মৃদ? তোমার পোড়া ঠোঁট আমার অসহ্য লাগে। দুর্জয়ের মৃত্যুর আজকে 7 দিন, তাই বলতে গেলে ঘটা করে মিলাদ পড়ানো হচ্ছে। আনাচে কানাচেতে যত আত্মীয় স্বজন সব এসেছে, অথচ মৃত্যুর দিন কিন্তু এই কানাকড়িও ছিল না। বিয়েতে যারা এসেছিল তারা বেশিরভাগ মানুষই চলে গিয়েছিল। সৃষ্টি আর হিমাদ্রিকে রুম থেকে বের হয়নি। দুজনের পরনে অফ হোয়াইট কালারের সুতির কাপড়। মৃদুলে বড় খালা একদম ধবধবে সাদা কালারের কাপড় পরাতে দেয়নি। তার ভাষ্যমতে এত ফুটফুটিয়ে দুটো মেয়েকে কেন সাদা শাড়ি পরাবে? এমনিতেও তাদের কম কষ্ট না। সবাই তার কথা বিনা বাক্যে ব্যয় মেনে নিয়েছে। মৃদুলের মেয়ে মাধিয়া সব সময় হিমাদ্রির কাছে থাকে। ছোট্ট মেয়েটাও কেমন যেন আনন্দ পায় হিমাদ্রির সংস্পর্শে এসে। আপু, আমার যেন কেমন লাগছে। কেমন? খারাপ লাগছে? না, আসলে লজ্জা লাগছে। এতগুলো মানুষ কেমন করে যেন তাকায় আমার দিকে সবাই। সেটা স্বাভাবিক নয় কি? কিন্তু তাও কেমন যেন লাগে। ধীরে ধীরে সহ্য হয়ে যাবে। এখন চলো নিচে যাই। তেঁতুলকে একটু দেখে রাখবি, কারণ জানিস তো সবসময় খালি হিম হিম করে। রাখি তো মা। কিন্তু কি? আমার কথা শুনলে তো? ওই মেয়ে যা বলে শুধু তাই শোনে। তার বলতে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, তুই তোর শ্বশুরবাড়িতে আসতে পেরেছিস। আসলে কি হবে? এখানেও সে হিম। দেখ রদেশি, তুই একটা পুলিশের মেয়ে, চালাক চতুর না হলে চলবে? তোর শাশুড়ি তো প্যারালাইজড, তাই তার কথা বাদ। কিন্তু মৃদুলের বড় ভাইয়ের বউ মেহলতা আছে না, ওকে হাত কর। সেটার কাজ আগেই শুরু করে দিয়েছি। মাধিয়াকে তো হিমাদ্রি এখন কোলছাড়া করে না। তা না করলো, দেখে রাখলে সমস্যা কি? তুই এর মধ্যে নিজের মতো করে চলতে পারলি। দেখ তো মডেলিংটা আবার শুরু করতে পারিস কি না। দেখি। আমার মাধিয়াকে নিয়ে কোনো টেনশন নেই, কারণ আমার মেয়ে আমার মতোই হবে। তাই যেন হয়। বেশি সমস্যা হলে বলিস, তাবিজ করে দিব। লাগবে না, খালি ওই হিমকে বাড়ি থেকে বের করতে হবে। দেখ কি করতে পারিস। আর কম গয়না পরছিস কেন? উফ মা, এতগুলো পরেছি তো, আর এর থেকে বেশি দেয়নি। মাত্র এই কয়টা? আরও বেশি দেওয়া উচিত ছিল। সবুর মা, সবুর। সব পাবো আমি, দেখো। তার বলতে। কেমন আছেন প্রজাপতি? ঘর ভর্তি মেয়ে মানুষের মধ্যে একটা পুরুষালী কণ্ঠ শুনে ভরকে গেল হিমাদ্রি। বুঝতে বাকি রইল না এটাকে, কারণ প্রজাপতি তাকে একজনই বলে। মাথা থেকে ঘোমটা সরিয়ে হিমাদ্রি দেখতে পেল আহাত দাঁড়িয়ে আছে, হাসি মাখা মুখে, পরনে একটা ব্ল্যাক স্যুট, হাতে গড়িয়ে। মানুষের মৃত্যুর মিলা দেখেও স্যুট পরে আসে তা জানা ছিল না হিমাদ্রি। একটু হাসি পেল হিমাদ্রি, তাও নিজেকে দাঁতস্থ করে জবাব দিল, জানি না কেমন আছি, কিন্তু যেমনই আছে আলহামদুলিল্লাহ। শুনে খুশি হলাম। এখানে বসতে পারেন আপনি। শিওর তো? হিমাদ্রির সামনের সোফাতে গিয়ে বসলো আহাদ। আমি সত্যি অনেক মর্মাহত এটা শুনে যে দুর্জয় মারা গিয়েছে। ও, কিন্তু যা হওয়ার ছিল তা হয়েছে। আপনি তো দেশে ছিলেন না। না, ছিলাম না। সেদিন সোশ্যাল মিডিয়াতে দুর্জয়ের নিউজ দেখলাম। তার আগের দিন আপনাদের বিয়ের ছবি। আই ওয়াজ টোটালি শকড। তার জন্য তাড়াতাড়ি করে দেশে ব্যাক করেছি। ও আচ্ছা, হ্যাঁ, দুর্জয় আত্মহনন করাটা একদম উচিত হয়নি। এটা কোনো সলিউশন না হয়তো, কিন্তু জানেন তো সুসাইড করতে অনেক সাহস লাগে। তাই এমনি এমনি হয় না। মানুষ যখন সব দিক থেকে দিশেহারা হয়ে যায় তখন মূলত এ পথ বেছে নেয়। বুঝতে পেরেছি। কিছুক্ষণ চুপ থেকে কিছুটা মিনমিনে গলায় আহাত বলল, ওই মেয়েটা এখন কোথায়? কোন মেয়েটা? মানে দুর্জয় আরেক বউ। ওর নাম সৃষ্টি। ও, কিন্তু কই এখন সে? দূরে বসে থাকা সৃষ্টিকে হাত দিয়ে ইশারা করে দেখালো হিমাদ্রি। ওই যে, ও আপনাদের সাথে থাকে। হ্যাঁ। হিমাদ্রি দই ভাত অনেক পছন্দের, তাই তো এত বেছে বেছে দই বানিয়েছে মৃদুল। ওকে খাওয়াবে বলে এসেছিল মৃদুল, কিন্তু এসে যে ব্যক্তিটাকে দেখলো তাতে মোটেও খুশি হলো না সে। ভ্রু কুঁচকে হিমাদ্রির দিকে এগিয়ে চলল সে। হিম, আরে মৃদু, কেমন আছিস? ভালো আহাত, তুই কেমন আছিস? ভালো মৃদু। আহাত, তোকে যদি কেউ আহাইদে বলে ডাকে তাহলে তোর কেমন লাগবে? কি? আমাকে আহাইদে বলে কেন ডাকবে? তাহলে তুই আমাকে মৃদু বলে কেন ডাকিস? দেখ, বেসিক্যালি তোর নাম মৃদু হয় মৃদুলের। এমনি এমনি সবাই মৃদ বলে ডাকে, তাই না প্রজাপতি? ওর নাম হিমাদ্রি।
আর মৃদ বলবে না কি বলবে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ও কুল মৃদু, আই অ্যাম অলওয়েজ কুল। চল তো হিম, খাবি এখন চল, বলে টানতে টানতে হিমাদ্রিকে আহাদের সামনে থেকে নিয়ে গেল। ধপ করে সোফায় বসিয়ে দিল হিমাদ্রিকে মৃদুল। তারপর ওর সামনে বসে দই দিয়ে পোলাও মাখতে লাগলো। তুই যদি আর কোনোদিন ওই আহাদের সাথে কথা বলেছিস তো তোর খবর আছে। তুমি আহাদকে কেন দেখতে পারো না জানি না, কিছু কিছু মানুষ আছে না যাদের ঘৃণা করতে কোনো কারণ লাগে না। আহাদ হলো সেরকম। আসছে আমার প্রজাপতি, ওকে বলে দিবি প্রজাপতি বলে না ডাকতে। কেন বলবে না? আমি না করেছি তাই? আমি তোমার সম্পত্তি যে বলতে পারবে না? কথাটা শুনে আর কোনো কথা বলল না মৃদুল, চুপচাপ হিমাদ্রিকে খাওয়াতে লাগলো। কি হলো বলো, এত কথা কেন বলিস? চুপচাপ খেতে পারিস না? এত কাজ পেলে তারপর তোর কাছে এসেছি, চুপচাপ খেয়ে নে, আমার অনেক কাজ আছে। হিমাদ্রি আর কোনো কথা বাড়ালো না, খাওয়ায় মনোযোগ দিল। পরপর 2বার বমি হলো সৃষ্টির। মূলত গরুর মাংসের গন্ধ সে সহ্য করতে পারছে না, অথচ চারপাশে এত মাংসের স্মেল, মনে হচ্ছে এবার পেটের নাড়িভুড়ি সহ বের হয়ে আসবে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে আহনাব দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আহনাব দেখে কোনো কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে যেতে নিচ্ছিল। দাঁড়াও সৃষ্টি, কিছু বলবেন? এই যে নাও বমির মেডিসিন, খেয়ে নাও। আর আমি রুম ফ্রেশনার দিয়ে দিয়েছি, লেমন ফ্লেভার, রুমেই থাকবে, বের হবে না। আমি আপনার কথা শুনতে বাধ্য না। দেখ এমনিতেই তোর উপর আমার খুব রাগ। আমি জানি না দুর্জয়ের সাথে কিভাবে রিলেশন হয়েছে। দুর্জয় বেঁচে থাকলে আমি কোনোদিনও তোর আগে পিছনেও আসতাম না, কিন্তু ও যেহেতু নেই তো এই বাচ্চা আমার। মুখে বললেই হয়ে যায় না, এটা দুর্জয়ের বাচ্চা, ওর পরিচয় বড় হবে, হোক, কিন্তু আমি বড় করব। এত সোজা না। আমি হিমাদ্রি আপুকে আপনার এই খামখেয়ালি কথা বলে দিব, আর আমি কখনো মানব না। দেখা যাবে, আর বলে দিও, নো প্রবলেম। এখন আমি আসি, বাবুর খেয়াল রেখো, সাথে বাবুর আম্মুরও। আহনাব চলে যাওয়ার পরে ধপ করে মাটিতে বসে পড়ল সৃষ্টি। ও খুব ভালো করে জানে আহনাব কেমন মানুষ। পাশে থাকা দুর্জয়ের ছবিটা বুকে জড়িয়ে নিল সৃষ্টি। এই একটা মানুষ আজকে থাকলে তার কোনো কষ্ট হতো না। আজকে হিমকে না খাইয়ে দিলেও পারতে তুমি মৃদ। কেন দিয়েছি, তাতে কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? কি হবে ক্লিয়ারলি বলো। দেখো একটা মেয়ে, তার মধ্যে বিধবা, একটু কম কম ঘেঁষতে পারো না? না পারি না। আর হিম বা আমি কেউ ওরকম না। আমি জানি কেউ ওরকম না, কিন্তু মানুষ তো চুপ থাকবে না। মানুষের কথায় আমার কিছু যায় আসে না রোদেশি। দেখো হিম আর আমি, হিম অনেক ছোটোবেলা থেকে একসাথে থাকি। এমনও হয়েছে আমি যখন একা থেকেছি তখনও আমার রুমে এসে আমার বিছানাতে শুয়ে থেকেছে। তখন ছোট ছিলে তোমরা। না ছিলাম না। তখন আমাদের এতটুকু বয়স ছিল যে আমরা জানতাম নারী পুরুষের মধ্যে একটা বিশেষ সম্পর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু তাই বলে আমরা লিমিট ভুলে যাইনি। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ রোদেশি, কোনো দিন হিম আর আমাকে নিয়ে সন্দেহ করো না। তুমি এমন কাজ না করলে কেন করব? দেখো আমার জীবনে হিম আর তোমার জায়গা দুটো ভিন্ন জায়গায়। দয়া করে এমন কিছু বলবে না যাতে আমার রাগ ওঠে। দেখা যাবে। রোদেশিকে ছেড়ে মৃদুল মাদিহার কাছে গেল। মেয়েটা ঘুমিয়ে আছে। মেয়ের নাকে আলতো করে নাক ঘষে দিল মৃদুল। জানো রোদেশি, মাদিহা ঘুমালে একদম আমার হিমের মতো লাগে, ঠিক আমার হিমের মতো। আমার হিম কতটা শুনে মনে হয় রোদেশির শরীরে আগুন লাগলো, চরম রাগ লাগছে। কিন্তু এমন সময় মেসেঞ্জারে টুং করে একটা শব্দ হলো। ওই মেসেজটা দেখে রোদেশির রাগ গলে পানি হয়ে গেল, মুখে হাসি ফুটে উঠল। মৃদ, তুমি কি আমার সাথে পরকীয়া করতে চাও? কথাগুলো শুনে ভ্রু কুঁচকাল মৃদুল। হাতে থাকা চাউমিনের বাটিটা টেবিলের উপর রাখলো। হিম, এখন রাত 12টা বাজে, তো আমি এত কষ্ট করে তোর ফেভারিট রেস্টুরেন্ট থেকে চাউমিন এনে তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, আর তুই কিনা বলছিস যে আমি পরকীয়া করতে চাই। কথাটা মনে হলো তাই বললাম, কারণ এত রাতে খালি খালি একজন পুরুষ একটা নারীর রুমে আসবে না। দেখ হিম, তুই আর রোদেশি কি শুরু করেছিস আমি জানি না, কিন্তু এটা বলতে পারবো আমার কোনো খারাপ ইন্টেনশন নেই তোর প্রতি। তুই একটা পবিত্র ফুলের মতো সবসময় আমার কাছে, যাকে হাতে নিয়ে মারিয়ে দেওয়া যায় না। আমি কিছু জানি না মৃদুল, শুধু এটুকু জানি তুমি এত আমার কাছে আসবে না। আমরা সমাজে বসবাস করি, তোমার আর আমার এত একসাথে থাকা সমাজের জন্য খুবই দৃষ্টিকটু। এই, তুই আমাকে মৃদুল বলে কেন ডাকলি? আজ পর্যন্ত কোনোদিন তো ডাকিসনি, তাহলে আজ এমন কি হলো যে আমাকে মৃদুল বলে ডাকছিস? ও মৃদুল বলেছি, খেয়াল ছিল না। বড্ড ভাবলেশীনভাবে কথাগুলো বলল হিমাদ্রি। এই কথাগুলো শুনে বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো মৃদুলের। হিমাদ্রির কাছে গিয়ে 2 হাতের আজলা দিয়ে হিমাদ্রির মুখটা তুলে ধরল মৃদুল। হিম, এমন করছিস কেন? তুই মৃদুল বলে ইচ্ছা করে ডেকেছিস তাই না? আমি ছোটবেলা থেকে তোকে মৃদ ডাকা শিখিয়েছি।
তোর এই কথাগুলো শুনে আমার বুকে রক্তক্ষরণ হয়, তা কি তুই বুঝতে পারিস? নিজের মুখটা মৃদুলের হাত থেকে ছাড়িয়ে নিল হিমাদ্রি। কি শিখিয়েছো সেগুলো আমি সব ভুলে গেছি মৃদ। আমি নতুন হিমাদ্রি, আর 4 বছরে সব পাল্টে গিয়েছে। না, আমি কোনো কিছু পাল্টাতে দেব না হিম। সব আবার আগের মতো হবে। কিছুই হবে না। আর সব কিছু তোমার মন মতো হতে হবে সেটা জরুরি না। এই 4 বছরে একবারও এটা প্রয়োজন মনে করনি জানতে যে আমি কেমন রয়েছি, বেঁচে আছি না মরে গিয়েছি। বিশ্বাস কর হিম, আমি সব সময় তোর আশেপাশে থেকেছি। হয়তো সেদিন তোকে থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু একটু পরেই আমার রাগটা পড়ে গিয়ে সেখানে অপরাধবোধ জন্ম নেয়। তুই যখন কলেজে ক্লাস করতে যেতি আমি রোজ তোকে দেখতে যেতাম রে পাগলি। সেটা তোমার মহত্ব মৃদুল, তাই এসেছো। কিন্তু আমি এত মহৎ নই। আরেকটা কথা, এত আমার শরীরের সাথে ঘেঁষতে আসবে না, বিরক্ত লাগে। হিম, তুই কত বড় কথা বললি তাই একবার চিন্তা করে দেখবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন চুপচাপ চাউমিনটা শেষ কর, আমি চলে যাচ্ছি। এমনিও অনেক রাত হয়ে গেছে। মৃদুল টেবিলের উপরে থাকা চাউমিনের বাটিটা হিমাদ্রির হাতে তুলে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আবার কি মনে করে যেন ফিরে এসে নিজের ডান হাতের বাহু ও কনুয়ের সংযোগ স্থল দিয়ে হিমাদ্রির গলাটা চেপে ধরল। মৃদ, কি করছো? এগুলো ছাড়ো, ব্যথা লাগছে তো। তোকে ব্যথা দিতে চাই না হিম, কিন্তু তার আগে বল, আমি কি কোনো দিন খারাপভাবে তোর শরীরে কোথাও টাচ করেছি? কি হলো বল? না করনি, এখন ছাড়ো। তো সেগুলো মনে রাখবি। আর পরকীয়া, তাই না? পরকীয়ার ডেফিনিশন জানিস? পরকীয়ার ডেফিনিশন আগে জেনে আসবি, তারপর এত বড় বড় কথা বলবি, যত সব। হিমাদ্রিকে ছেড়ে গট গট করে চলে গেল মৃদুল। সেদিকে তাকিয়ে গলায় হাত বুলাতে বুলাতে হিমাদ্রি মিনমিন করে বলল, আসলে বুইড়া খাটাসগুলো কখনো ঠিক হয় না। এরা সবসময় নিজের হাঁটুর বয়সী পোলাপানদের সাথে হাডুডু খেলতে আসে। প্রায় 1 মাস হয়ে গেছে দুর্জয়ের মৃত্যুর, কিন্তু এখনও দুর্জয়ের মা জানতে পারল না যে তার আদরের ছোট ছেলে মারা গিয়েছে। মূলত মৃদুলের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাতে ওর মা মেজর অ্যাটাক করেছিল, যার কারণে সে প্যারালাইজড হয়ে আছে। এ সময় তাকে দুর্জয়ের মৃত্যুর খবর দেওয়া মানে জীবনের সংকটে ফেলা। সৃষ্টি যেহেতু এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তাই ওর পড়ালেখা থামায়নি মৃদুল। খুব সাবলীলভাবে ওর পড়ালেখা চালু রেখেছে সে। সৃষ্টি এখন মূলত গাড়িতে যাতায়াত করে, আজও তাই সে গাড়িতে করে যাবে। সৃষ্টিকে গাড়িতে বসিয়ে যেই না মৃদুল উঠতে যাবে, তখন হুট করে আহনাব গিয়ে গাড়িতে উঠে বসলো। মৃদুল আর সৃষ্টি দুজনে অনেকটা হক চুকে গেল এ বিষয়ে। আহনাব, তুই কখনো ঠিক হবি না, তাই না? আমি আবার কি করলাম? কিছু না, তুই হঠাৎ গাড়িতে। আমি চালাবো গাড়ি, তুই যা তোর বউ বাচ্চা সামলা, নয়তো তোর মেয়েকে আমি নিয়ে নিব। শালা, তুই কখনো ঠিক হবি না। আচ্ছা, যা দেখে যাবি। হঠাৎ সৃষ্টি বলে উঠল, মৃদুল ভাইয়া, আপনিও চলেন না? কেন সৃষ্টি, কোনো সমস্যা? সৃষ্টি মাথা নাড়িয়ে না করলো। তাহলে? আহনাব, যা দেখে যাবি। বাড়ি থেকে অনেকটা দূরে এসে পড়েছে আহনাব আর সৃষ্টির গাড়ি। বাবু কেমন আছে? আর আমি কথা বলতে গেলে এত অ্যাভয়েড কেন করো? কথাগুলো শুনে কোনো জবাব দিল না সৃষ্টি। চুপচাপ গাড়ির কাজ গুলিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। একটু থেমে আবার বলা শুরু করলো আহনাব, আমাকে এত অ্যাভয়েড করে কোনো লাভ হবে না। আমি তোমার পিছু ছাড়ছি না। দেখো, তোমার ভবিষ্যৎ এখনও অনেক বাকি। বাবুর কথা একবার চিন্তা করবে। তাও সৃষ্টি নির্বাক। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো আহনাবের। প্যান্টের পকেট থেকে একটা কিটক্যাট বের করে সৃষ্টির দিকে এগিয়ে দিল আহনাব। চকলেটটা হাতে নিয়ে নিল সৃষ্টি। এতক্ষণে মুখ খুলল সে। আমি কোনো বাচ্চা না যে আমাকে ভোলাতে চকলেট দিবেন। কে বলল তোমাকে চকলেট দিয়েছি? তোমার পেটে যা আছে তাকে দিয়েছি। ভালো করেছেন, এতদিনে বুঝলেন। আচ্ছা যাও, কলেজে এসে পড়েছি, নিজের এবং বাবুর খেয়াল রেখো। আপনাকে বলতে হবে না সেটা। কেমন আছেন প্রজাপতি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও সেম। আপনাকে কি বিরক্ত করলাম? না তো আহাদ ভাইয়া। ও প্লিজ প্রজাপতি, ডোন্ট কল মি ভাইয়া। কেন, ভাইয়াতে কি সমস্যা? কোনো সমস্যা না, কিন্তু আমি আর মৃদু তো এক সমান, তাই ওকে মৃদ বলে ডাকলে আমাকে আহাদ বলে ডাকতে পারো। জানেন, আপনার এই মৃদু ডাকটা শুনলে মৃদ বেশ ক্ষেপে যায়, তা আমি খুব ভালো করে জানি। তার জন্য আরও এ ডাকে ডাকতে বেশ মজা লাগে। ও ভালো। মন খারাপ? আপনি কিভাবে বুঝলেন? সেটা না হয় অজানা থাক, কিন্তু তার কারণটা কি মৃদ? আশ্চর্যভাবে আপনি যেন কিভাবে সব বুঝতে পারেন। তাহলে আরও একটা গেস করি। কিছু মানুষ আপনাকে আর মৃদকে নিয়ে বাজে কথা ছড়িয়ে দিচ্ছে। অ্যাম আই রাইট? জি, এটাও সঠিক। আপনাকে কতগুলো কথা বলি প্রজাপতি, অনেক সময় দেখবেন আপনি বেশ লোভনীয় এবং দামি খাবার নিয়ে রাস্তা দিয়ে ভদ্রভাবে হেঁটে চলেছেন,
কিন্তু হুট করে একদল কুকুর আসবে আপনার কাছে, এসে আপনার উপর ঘেউ ঘেউ করবে, এমন ভাব শুরু করবে যেন এই বুঝি তারা আপনাকে কামড়ে রক্তাক্ত করে দিবে। আপনি যদি তখন ভয় পেয়ে দৌড় দেন বা তাদের সাথে লড়তে যান, তাহলে ক্ষতিটা আপনার। অথচ যদি শান্তভাবে হেঁটে চলে আসেন, তখন আর কুকুরগুলো কিছু বলার সাহস রাখবে না। এই যে এই কুকুরদের মতো একদল মানুষ আমাদের সমাজে বসবাস করে, এরা করবে কি দল বেঁধে আপনার সাথে ঘেউ ঘেউ করতে আসবে। তাই বলে কি উল্টো আপনি তাদের উপর ঘেউ ঘেউ করবেন? এটা তাদের সহজাত কুকুরের মতো বৈশিষ্ট্য। আপনি বা আমি অথবা আমরা হলো গিয়ে মানুষ, তাই এসব মানুষ কিন্তু চতুষ্পদ জন্তুর মতো ব্যবহারকারীদের কথা শোনা বাদ দেন। ড্যাম কেয়ার ভাব রাখবেন, যা আপনার জন্য সুফলদায়ক। কথাটা শুনে ভালো লাগলো। আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন এবং তা মেনে চলবেন। অবশ্যই তা মেনে চলবো। টিউবিলিয়াস সিরাসের একটা কথা আছে, একজন নারী হয় ভালোবাসে অথবা ঘৃণা করে, এছাড়া জানি না তৃতীয় কোনো পন্থা। তো আপনি না হয় ভালোবাসাটাকে বেছে নিলেন, আমি সব সময় তাই নেই, কিন্তু মাঝে মধ্যে ভালোবাসাটাকে ছেড়ে দিতে হয় এবং সেটা ভালোবাসার স্বার্থে।